ইনভেস্টিগেশনের নাম শুনে নীলাঞ্জনার এত হড়বড়ি দেখে এবার নীলাঞ্জনার উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে গেল রায়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ চলে যায় ঠিক সেই সময়েই নীলাঞ্জনা রায়ের রুমে গিয়ে বলতে থাকে যে রায় দিদিভাই, তোর মনে হয় না যে তুই অনির্বাণ দাদা ভাইয়ের সাথে এবার অন্যায় করছিস? কারণ যে মানুষটা চলে গিয়েছে, যে মানুষটা লাস্ট তুই দেখতে পেলি, তোর চোখের সামনে পড়েছিল, সেই মানুষটাকে কাছ থেকে দেখা সত্ত্বেও তুই কী করে এই জিনিসটা ধরে নিচ্ছিস যে সেই মানুষটা এখনও পর্যন্ত জীবিত আছে এবং সেই মানুষটা সম্পর্কে ইনভেস্টিগেশন করে তুই আজই একটা কেন সেই মানুষটাকে কষ্ট দেওয়া ছাড়া কোনো কিছু করছিস না এবং লোক হয়রানি করছিস। ঠিক সেই সময় রাই নীলুকে বলতে থাকে যে আচ্ছা নীলু, তোর এতটা কেন কষ্ট লাগছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আজই হোক না কেন অনির্বাণ আমার স্বামী, ওর যদি মৃত্যুর পর আমার কোনো কারণে কষ্ট পেয়েও থাকে সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? তুই এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন বলতো? এর পেছনে কি কোনো মতে তোর বদ উদ্দেশ্য আছে নাকি? আমি ধরে নেবো এই জিনিসটা যে পুলিশকে আমি যে জিনিসটা করতে বলেছি সেটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় নীলু বলে থাকে যে কেন দিদিভাই, তুই পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলেছিস, করুক পুলিশ, তাতে আমার কি যায় এসে? তুই সেটা করতে বারণ করবি কেন বলতো? তখন রাই বলতে থাকে যে আমার তো কেন জানি না মনে হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশনের আগেই আমি আসল আসামিকে ধরে ফেলেছি। অনেকটা বলতে পারিস যে কাছাকাছি চলে এসেছি সেই আসামি। ঠিক সেই সময় নীলাঞ্জনা ঘাবড়েছে এবং বলতে থাকে যে তাহলে তুই বলে দে না যে অনির্বাণ দাদা ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই অঘটনের পেছনে কে বা কারাই দেয়। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার সাথে এত দিন ধরে যে সকল অঘটন ঘটে এসেছে সেই সব কিছুর পেছনে তো কোনো না কোনোভাবে তুই জড়িত ছিলিস। তাহলে আমার যদি খুব একটা ভুল ধারণা না হয়ে থাকে তাহলে তো আমি ধরে নিতেই পারি চাইলে যে অনির্বাণের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার পেছনে কোনো না কোনোভাবে তুই দেয়। আমার সামনেই আমার হাজব্যান্ডকে মারার সেই আসামিটা দাঁড়িয়ে আছে, আর আমি খুব সহজেই চাইলে পুলিশের হাতে তোকে তুলে দিতেই পারি। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে সন্দেহের ভিত্তিতেই হলেও যে তুই আমার সন্তান কে ওর বাবার পরিচয় থেকে দূর করে দেওয়ার জন্যই তুই হয়তো বা ওর বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিস। কী রে? কারণ তুই তো খুব ভালো করে জানিস যে এতবার করে তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করার সত্ত্বেও তুই কোনো মতে আমাকে অবশেষে মেরে ফেলতে পারিসনি, বারবার ব্যর্থ হয়েছিস। তাই এবার হয়তো বা তুই অনির্বাণকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিস, সেরকমটা হলেও তো হতে পারে। কী রে নীলু, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? কথা বলছিস না কেন বলতো? আমার তো মনে হচ্ছে যে এখন পুলিশকে আমি ইনভেস্টিগেশন না করতে বলে বরঞ্চ তোকে কাস্টাডিতে নেওয়ার কথা বললে বেশি ভালো হতো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই, অনেকক্ষণ ধরে তোর কিন্তু এই আজে বাজে কথাগুলো আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু তাই বলে কিন্তু আমি সবসময় মুখ বুঝে তোর এই অন্যায় অবিচারগুলো সহ্য করে যাবে সেরকমটা নয়। তোর কাছে কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই তুই যদি আমার উপরে এরকম করে অ্যালিগেশনস লাগাতে থাকিস তাহলে কিন্তু আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু এবার আমিও তোর বিরুদ্ধে কেস ফাইল করতে বাধ্য হব এবং আমাকে হয়রানির শিকার করার চার্জেস আনতে পারি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কর না, তাহলে সেটাই বরঞ্চ কর। তুই অতটা ঘাবড়াচ্ছিস কেন বলতো? আর তুই গায়ে পড়ে ইদানিং কেন আমার শ্বশুর বাড়িতে আসছিস বারবার করে বলতো? তুই কি আমার শ্বশুর বাড়িতে আমি ঠিক কী কী করছি বা আমি পুলিশের সঙ্গে ঠিক কতটা যোগাযোগ করছি সেই সকল খবরাখবর জানার জন্য এখানে আসছিস? নয়তো বা আমার বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তো কোনো মতে তোর এতটা আসা যাওয়া আমি এই বাড়িতে দেখিনি। হঠাৎ করে তোর আমার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের প্রতি এতটা দরদ কেন উতলে পড়ছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না নীলু। তোর নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কারণ বিনা লাভে তো আর তুই তুলোর বোঝা বাইতে যাবি না, তাই না? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই, তাহলে আমি বরঞ্চ চলে যাই। বুঝতে পেরে গিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে সন্দেহ করেই যাবি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।